বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজগুলোতে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর এমন পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এদিকে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। দেশে জ্বালানি তেলের জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন শিক্ষা এবং জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় স্কুল কলেজের ক্লাস অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইনে ক্লাস চাইলেও উভয় পদ্ধতিতেই ক্লাস চালু রাখতে চায় সরকার। বিকেলে মন্ত্রণালয় থেকে জানানো হয়, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে। Not the university, I'm talking about the school system এর মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়, বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। এদিকে এপ্রিলেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের মজুদ রয়েছে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। তেল মজুদের কারণে জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় চাহিদামতো তেল সরবরাহ ও পেট্রোল পাম্পের নিরাপত্তার দাবি জানায় সংগঠনটি। এদিকে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যেন কমছে না। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ব্যাহত হচ্ছে জনজীবন। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে প্রায় 4000 কিলোমিটার দূরত্বের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশে। তেল পেতে যেন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও মিলছে না চাহিদা মতো তেল। এদিকে দিনরাত কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরা। আমারই তো লাগে প্রত্যেক দিন মনে করেন 1.5 লিটার তেলের উপরে, তো ওনারা যদি 4 লিটার তেল দেয়, 500 টাকার তেল দেয়, তেলে কি কিছু হয় বলেন? কারণ আমাকে যদি রাস্তায় তেল না দিত আরেকজন সহকর্মী আমার, তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তেল নিতে। কোনো পাম্প বন্ধ, কোনো পাম্পে অনেক বড় সিরিয়াল, আর কোনো পাম্পে ছোট সিরিয়াল, ওই সিরিয়াল ধরে আসতেছে, কিছু করার নাই। দেশের পরিস্থিতিতে তো আমরা ডিউটি করতেছি ডাবল, আমাদের অনেক কষ্ট হইতেছে। কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। আগে ধরেন আমরা শিফটিভাবে ডিউটি করতাম, হ্যাঁ আমাদের একটু রেস্ট নিতে পারতাম, এখন রেস্ট নেওয়ার কোনো অপশন নাই। এদিকে তেলের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি জানান, পেট্রোল পাম্পের নিরাপত্তা বৃদ্ধি ও চাহিদা মতো তেল সরবরাহের। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। আমি আবারও বলছি, অন্যায় তো অন্যায়। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। সংগঠনটির অভিযোগ, গ্রাহকের চাহিদার বেশি তেল মজুদের কারণে এ সংকট তৈরি হয়েছে। আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার, আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে ব্যারেলে তেল চলে যাচ্ছে, এটা একটা আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। এই সময় তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ সহ 8 দফার সুপারিশ জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তরিক ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের সাথে আলোচনা অব্যাহত রেখেছে ঢাকা। এছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানিতে কাজ চলছে। দেশে জ্বালানির কোনো সংকট নেই বলেও আবারও দাবি করেন প্রতিমন্ত্রী। অনুমতির প্রয়োজন আছে, কারণ একটা স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়া, সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সাথেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সাথেও আলাপ করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। সেটা পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। দেশব্যাপী জ্বালানি খাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় অবৈধভাবে মজুতকৃত ৮৭,৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯,৩৫,০৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এদিকে তেল না থাকায় আজও সারা দেশে বন্ধ রয়েছে অনেক পাম্প। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ করছে পাম্প মালিকরা। মনির হোসেন তপুর রিপোর্ট। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে এবং তেল চোরদের ধরতে সারা দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে সরকার। গত ২৪ ঘণ্টায় ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোরাইভাবে মজুতকৃত ১.৫ লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদ ৩৪,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও গাজীপুর ৬৩ বিজিপির উপ অধিনায়ক মেজর শরীফ আহমেদ ভুইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় ২৮,০০০ ডিজেল এবং ৫,৫০০ অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৯,২০০ লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন। একই সাথে তেল পরিমাপে কারচুপি করায় ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাচারে জড়িত ৪ জনকে আটক করা হয়। অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পেট্রোল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনাজপুর উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। ৯,০০০ লিটার আমাদের মানে ধারণ ক্ষমতা, সেখানে তেল পাচ্ছি আমরা ৩,০০০ লিটার। ৩,০০০ লিটার অকটেন, ৩,০০০ লিটার পেট্রোল, 3,০০০ লিটার ডিজেল। যে মোটরসাইকেল যেভাবে লাইন করে দীর্ঘ অপেক্ষায় আছে, সে সকাল থেকে অপেক্ষা করতেছে। এই সামান্য ৩,০০০ লিটার যে কতটুকু দিতে পারবে তার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তারা অনেক কষ্ট করে অপেক্ষা করে তাদের চলে যেতে হচ্ছে। এই অবস্থা দাঁড়াইছে এখন সব জায়গারই অবস্থা এই অবস্থায় দাঁড়াইছে। তেল যদি পর্যাপ্ত যদি বাংলাদেশে থাকে তাহলে এইভাবে তেল দিচ্ছে কেন, সেটাই হচ্ছে কথা। এদিকে খাগড়াছড়িতে দীর্ঘদিনের তেল সংকট এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালীতেও প্রকট হচ্ছে তেল সংকট। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় গত ১ সপ্তাহে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি অনেক জেলে। মনির হোসেন তপু, এটিএন বাংলা। আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন মূল্যায়ন দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে ঋণ পরিশোধ, বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা সরকারের বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তড়িঘড়ি না করে বাস্তবধর্মী বাজেট প্রণয়নের তাগিদও দিয়েছেন তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। অর্থনীতিতে তুমুল চাপ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই হিসেব আরও জটিল করেছে।
সংকটকালে আগামী অর্থবছরের আয় ব্যয়ের হিসেব কেমন হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এমন বাস্তবতায় স্বল্প সময়ে তড়িঘড়ি করে বাজেট প্রণয়নে সংকট আরও বাড়বে বলে শঙ্কা করছে সিপিডি। কাল্পনিক বাজেট প্রথা থেকে সরকারকে সরে আসারও তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ক্রাইসিসগুলো দূর করা এবং কিন্তু আমাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে আসবে। আমরা বলছি যে একটা বছর একটু সংহত করার কথা বলছি। দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই পর্যবেক্ষণ তুলে ধরে স্বল্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ অধ্যাপক দেবপ্রিয়র। সংশোধিত বাজেট যদি আগের মতোই হয় এবং কল্পিত সংখ্যা দিয়ে বাস্তবায়ন হয়, ওটার উপরে যদি আবার আপনি নতুন বাজেট তৈরি করেন, তাহলে তো ভিতরের যেই পানি ছিল সে তো ওই ওয়াটার ইন দ্য এস্টিমেটস থেকে যাবে। আপনি যদি এই কঠোর আর্থিক শৃঙ্খলা এই বছর না যান, তাহলে এর ফলাফলের পরে 5 বছর পরে যখন এই অর্থমন্ত্রী শেষ বাজেট দিবেন এই সরকারের, তখন কি অবস্থায় পড়বেন সেটা চিন্তা করেন। এছাড়া জ্বালানি তেলের সংকট নিরসনে নানা পরামর্শ তুলে ধরেন এই অর্থনীতিবিদ। যে সাশ্রয়ী মূল্যে কোথা থেকে আনতে পারবো, এখানে যদি কোনো কারণে বৈদেশিক সম্পর্ক আমার বাধা হয়ে এসে দাঁড়ায়, সেটা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। একটা নির্বাচিত সরকার নিঃসন্দেহে তার একটি সুষ্ঠু নাগরিকের স্বার্থে একটি সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক পৃথিবীব্যাপী গড়ে উঠবে, এটি স্বাভাবিক। এত হতাশার ভিড়েও বিএনপির ইস্তেহারের আর্থিক ও সামাজিক চুক্তিকে ভালো দিক বলে অভিহিত করেছে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি তার বাজেট ম্যানিফেস্টোতে কি বলেছে? ওনারাই বলেছেন যে আরো বিভিন্ন উৎস থেকে আয় বাড়াবেন, বিনিয়োগ করবেন। তো সেই জন্য একটা যে শব্দ ব্যবহার করেছে, ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ একটি আর্থিক সামাজিক চুক্তি, ওনাদের সেই চুক্তি মানতে হবে। সকল প্রতিকূলতা পাশ কাটিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন সরকারের মুনশিয়ানার পরিচয় হবে বলে মনে করেন আলোচকরা। এরকম আবার না হয় যেন কেউ কথা রাখেনি, সেই জন্যই আমরা প্রথম বছর 3 মাসে আগে থেকে এই কথাগুলো ধরতেছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার, এনবিআর তার ধারের কাছেও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আসছে বাজেটে কর হার বৃদ্ধি না করে আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। পাশাপাশি আগামী অর্থবছরে সারা বছর জুড়ে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হবে। রাজধানীতে 2026-27 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত তৌহিদুর রহমান তুহির রিপোর্টার। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার তার ধারে কাছেও নেই এনবিআর। 2026-27 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর জিডিপির অনুপাত অনেক কম হওয়ার অন্যতম কারণ কর ছাড় সংস্কৃতি, যেখান থেকে বেরিয়ে আসার কাজ চলছে। কিছু নতুন ট্যাক্স ইম্পোজ করার পর আমরা চিন্তা ভাবনা করছি, বিশেষ করে আমাদের যে ক্যানন অফ ট্যাক্সেশন অনুযায়ী যেটা বলা হয়, যার বেশি অ্যাবিলিটি আছে ট্যাক্স দেওয়ার, তার থেকে বেশি ট্যাক্স নিতে হবে। যাদের হাতে অনেক বেশি ইনকাম, তাদের থেকে এনফ ট্যাক্স নিয়ে এটা আলটিমেটলি আমাদের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আগামী অর্থবছরে সারা বছর জুড়ে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়ার চিন্তা করছে এনবিআর। আগে রিটার্ন দাখিল করলে মিলবে প্রণোদনাও। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর। একই সাথে কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছে এনবিআর এর গোয়েন্দারা। যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করি। সেখান থেকে মোটামুটি ভালো আদায় হচ্ছে। আজকে টিআইএন সংখ্যা হচ্ছে 1,28,00,000। এই গ্রোথটা কিন্তু হয়েছে শুধুমাত্র আবার এই আইনি প্রভিশনগুলো থাকার কারণে। পরে এনবিআর চেয়ারম্যানের কাছে 4 দাবি তুলে ধরেন সংবাদপত্র মালিকদের সংগঠন নওয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী। বিজ্ঞাপনের আয় সহ অন্যান্য আয়ের উপর 15% ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। কর্পোরেট কর হ্রাস করে 10% করার জোর দাবি জানাচ্ছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে সংসদ। ন্যায়ভিত্তিক দেশ করতে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণভোটকে অবৈধ বলে সরকার সংসদকেই কলঙ্কিত করছে বলে অভিযোগ বিরোধীদের।
অন্যদিকে সরকার দলীয় সদস্যদের দাবি জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে তার সমাধানেরও আশ্বাস দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট, মাত্র এই 4টে আপনি জনগণের রায় ছিলেন। আর আপনার যে বাকি প্রভিশনগুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ অফ দ্য অর্ডার। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবে বিকেলে সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে নির্ধারিত আলোচনায় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলেন, গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেবল আইনগত বিষয় নয়, বরং এক্ষেত্রে বিএনপি ও সরকারের সদিচ্ছাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড অনুযায়ী, সেই অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ, সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। অন্যদিকে সরকারি দলের সদস্যদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারও আন্তরিক, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে হবে আলোচনা করেই। টু সি বিটুইন দ্য লাইনস, টু ড্র বিটুইন দ্য লাইনস, টু ব্যালেন্স বিটুইন দ্য লাইনস, আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব। কিন্তু কোনোভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। এর আগে আলোচনার শুরুতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দীর্ঘ আলোচনা করেই জুলাই সনদ তৈরি করা হয়েছিল। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। তার প্রেক্ষিতে দীর্ঘ আলাপ আলোচনার পর প্রধান প্রধান রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। সমাজের দ্বারা দানা বেঁধে উঠেছিল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবছর হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কারণে এপ্রিল থেকে 6 মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাসপাতালগুলোতে পেডিয়াট্রিক আইসিইউ সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সাজ্জাদ জাহানের আরেকটি রিপোর্ট। আকস্মিকভাবে দেশ জুড়ে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে। শুধু এ মাসেই প্রাণ হারিয়েছে 32 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের সংখ্যা 764 জন। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের 9 থেকে 15 মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বাড়ছে প্রাদুর্ভাব। 49 হামের রোগী আমাদের টোটাল পেশেন্ট আছে, তার মধ্যে আগের পেশেন্ট ছিল 42 জন। এতগুলি রোগী একসাথে আসা শুরু করলো, তখন আমরা কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। এবং হামের সাথে সবচেয়ে প্রবলেম হলো হাম সংক্রান্ত জটিলতায় বাচ্চারা মারা যায় বেশি। আমাদের সরকারের উচিত এই হাসপাতালের প্রতি নজর দেয়া, এই হাসপাতালকে আরো বেশি সমৃদ্ধ করা, এই হাসপাতালের ফান্ডিং আরো বাড়ানো। তবে উদ্বেগের বিষয় হলো আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হচ্ছে হাম। সেই সাথে শিশু আইসিইউর সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামের জন্য পরে অক্সিজেন ঢুকেছে, পরে বলতেছে পিআইসিউ লাগবে, বাট পিআইসিউ আমরা পাইতেছি না কোনো জায়গার মধ্যে। যাও পাইছি কোনো জায়গায়, পাওয়ার পরে বলতেছে যে এই হামের জন্য তারা এটা নিবে না। কাশ, ঠান্ডা, জ্বর
একই অবস্থায় চলতেছে। ওরা অক্সিজেন দিয়েই রাখছে, এরা কোনো গুরুত্ব দেয় না। বাবু খালি কান্নাকাটি করে। আমি বলতেছি, এরা বলতেছে ডাক্তার আসুক তারপরে কথা বলবে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ সময় হামের টিকার ক্যাম্পেইন না করা ও টিকা সংকটের কারণে রোগের বিস্তার ঘটছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওখানে পাঠিয়েছি। ইনশাআল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেইনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। তবে সচেতনতার অভাব ও পুষ্টিহীনতার কারণে আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। 9 মাসের আগে কিন্তু যাদের বাচ্চাদের হাম হয়েছে, 9 মাসের আগে যখন হাম দেওয়ার বয়স কিন্তু 9 মাস। আর সাথে আমি যেটা বলো সবকিছু মিলে কিন্তু সচেতনতার বিকল্প কিছু নেই এবং ভ্যাকসিনটা ঠিকমতো অনেকে দেয়নি। প্রত্যন্ত অঞ্চলে বা বলে যে অনেক কাছে ভ্যাকসিন ঠিকমতো দেয়নি। হাম হলে তাকে অবশ্যই আইসোলেশনে রাখা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটা কিন্তু সবার আগে দরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ইরানের ইস্পাহানে গোলা বারুদের ডিপোতে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 2000 পাউন্ড ওজনের এই বোমা ভূগর্ভস্থ স্থাপনা ধসে সক্ষম। এছাড়া মধ্যপ্রাচ্যে 2500 মেরিন সেনার সাথে যুদ্ধ হচ্ছে মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারারুপার। এদিকে দুবাইয়ে নোঙর করা কুয়েতে একটি তেলের জাহাজে ইরানি হামলার শিকার হয়েছে। এতে করে 4 বছরের মাঝে আমেরিকায় জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের 1 মাস পেরিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর এবার দেশটির ইস্পাহানে গোলাবারুদের ডিপোতে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রায় 2000 পাউন্ড ওজনের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম বোমা ব্যবহার করা হয়েছে এই অভিযানে। এতে ব্যাপক পরিমাণে পেনিট্রেটর মিউনিশন ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে থাকা সামরিক স্থাপনা ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি। এদিকে যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করা প্যারাট্রুপাররা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত মেরিন ও স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমি ইরানের হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে একে ইরানের সরাসরি ও অপরাধমূলক হামলা বলে উল্লেখ করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি। এছাড়া দুবাই বন্দরের বহির্নোঙর জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে বোমা হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান দেশটির সঙ্গে কোনো আলোচনায় বসেনি। যুদ্ধবিরতি নিয়ে ইরান আগের অবস্থানে অটল রয়েছে বলেও জানান ইসমাইল বাঘাই। আশিকুর রহমান, এটিএন বাংলা।